স্টার্ট রেকর্ডিং করে দিয়েছি, চলো। বর্ষা, কি খবর বর্ষা? তুমি কালকে লাস্টের দিকে জয়েন করেছো কেন? হ্যাঁ, হুম। মোবাইল নেটে করতে পারলে না? মোবাইল নেট মারো না নাকি? ও, হুম। আচ্ছা, চলো। আজকে আমরা ভারতবর্ষের ভৌগোলিক অঞ্চলের পার্ট টুটা পড়বো। দেখো, স্ট্যাটিক জিকে তোমার স্যার এটা তো জিওগ্রাফির বিষয়। দেখো, স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি সব মিলেই আসে, এবং কিছু কিছু আছে যেগুলো ধরো তোমার জিআই ট্যাগ, ওই ডান্স, বিভিন্ন যে বিভিন্ন সমের যে ডান্সগুলো আছে এইগুলো আসে। তা আমি সব করাবো, আমাকে তো একটা সিস্টেমেটিক এগোতে হবে। তা তোমাদের মনে হতে পারে স্যার এটা তো জিওগ্রাফির বিষয় না, তা কিন্তু জিওগ্রাফির বিষয় হলো এটা স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে, বুঝতে পেরেছো? তা ভারতের অবস্থান আমরা আগের দিন দেখেছিলাম কত, দক্ষিণে 8 ডিগ্রি 44 মিনিট থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট, এবং তোমার পূর্বে পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট থেকে 7 মিনিট পূর্ব থেকে তোমার হচ্ছে পশ্চিমে, সরি, পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট থেকে তোমার পশ্চিমে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব অবধি এর অবস্থান, এই যে যেটা দেখতে পাচ্ছ। তাহলে সীমানা কি ভারতের? যদি আমরা দেখি সীমানা কি ভারতের, আয়তন কত বলতে পারবে? আয়তন কত হরপ্রসাদ? 263 বর্গ কিলোমিটার। 32,87,363 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার, কিমি। তা ভারতের দক্ষিণ পশ্চিমে আছে কে তোমার? দক্ষিণ পশ্চিমে আছে কে? এই যে ভারত যদি হয় এটা, এই যে ভারত যদি হয় এটা দক্ষিণ পশ্চিমে কে আছে? এইদিকে দক্ষিণ, এটা দক্ষিণ। আমরা কি বলেছিলাম, যদি কোনো একটা ব্যক্তি এরকম সোজাসুজি দাঁড়ায় তার মাথা পড়বে, না যারা একটু বোঝেনি তাদের একটু বুঝাই দিই, কারণ অনেকে আবার এই মানে দিকটা ভুলভাল করে। ধরো কোনো ব্যক্তি এরকম মাথা করে দাঁড়ালো, ধরো একটা ব্যক্তি আছে এখানে, সে ধরো এইভাবে ইয়ে করে দাঁড়ালো, বুঝতে পারো, হাত লম্বা করে এইভাবে দাঁড়ালো, তাহলে তার মাথা পড়বে কোথায়? নর্থে, বুঝতে পেরেছো? তার মাথা পড়বে নর্থে, পা পড়বে সাউথে, ডান হাত পড়বে কোথায় তোমার? ইস্টে, আর বা হাত পড়বে ওয়েস্টে, তাই তো? তাহলে ভারতের ক্ষেত্রে এই দিকটা কি তোমার? এই দিকটা তো সাউথ, তাই তো? আর এটা কি ওয়েস্ট, তাহলে কি সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম, বুঝতে পেরেছো? তাহলে দক্ষিণ পশ্চিমে ভারতের আরব সাগর, খাম্বাত সাগর। দক্ষিণ পূর্বে, এই যে দক্ষিণ, এই দিকটা পূর্ব আর এই দিকটা দক্ষিণ, তাহলে দক্ষিণ পূর্বে কি? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আর উত্তর পশ্চিম, উত্তর পশ্চিমে কি? আর পুরো দক্ষিণে কে আছে তোমার? ভারত মহাসাগর। আর উত্তর পশ্চিমে কে আছে? উত্তর, এই যে উত্তর আর পশ্চিম, উত্তর পশ্চিমে কি আছে তোমার? উত্তর পশ্চিমে উত্তর পূর্ব হিমালয় বেষ্টিত, তবে এই জায়গাগুলো একটু ফাঁকা আছে, বুঝতে পারো? ভারতের যত আক্রমণ যা হয়েছে সব এই দিক থেকেই হয়েছে, এবং ভারতের একেবারে দক্ষিণ আছে যেটা আমি বললাম ভারত মহাসাগর। বলো, ক্লিয়ার তো? আমি এটা এবার লিখে দেবো। তাহলে কি উত্তর পূর্ব পশ্চিম থেকে তোমার যে পামির গ্রন্থি থেকে হিমালয় তৈরি না? হিমালয় তো এরকম বেঁকে এসছে তোমার, এখান থেকে পুরো এইভাবে চলে এসছে তোমার, এইভাবে এসে নামসা ভারত থেকে এরকম ফোল্ড করেছে। তাহলে এখানে না, এখান থেকে না, উত্তর পশ্চিম না এটা, তাহলে উত্তর পশ্চিম ধরতেই হবে, বুঝতে পেরেছো? কি এখানে লিখে দিই, তাহলে ভারতের কি তোমার? ভারতের দক্ষিণ পশ্চিম আরব সাগর, ভারতের দক্ষিণ, কি বলছো বলো? আয়তনেই তো, আরে লেখা থাকবে তোমাদের তো সব, আমি পিপিটি দিয়ে দিই, এই পিডিএফ দিয়ে দিই তো, সব পাবে তো। আমি আসবো, এটা লিখে নিই, এই পিপিটি লিখবো আমি। তাহলে ভারতের দক্ষিণ পশ্চিম আরব সাগর, ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগর, ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগর, আরব সাগর, তারপরে খাম্বাত উপসাগর, খাম্বাত উপসাগর, উপসাগর,
তারপরে দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্বে কে আছে তোমার? বঙ্গোপসাগর। দক্ষিণ পূর্বে কে আসে? এই স্ক্রিন চলে গেল নাকি? বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। দক্ষিণে কে আছে? এই স্ক্রিন চলে গেল নাকি? আচ্ছা, দক্ষিণে কে আছে তোমার? দক্ষিণে আছে তোমার হচ্ছে ভারত মহাসাগর, বুঝতে পেরেছো? ভারত মহাসাগর। আর কি তোমার হচ্ছে আরেকটা কি, তোমার ভারতের উত্তর পশ্চিম উত্তর পূর্ব হিমালয় পর্বতমালায় মালার তোমার বেষ্টনী, বুঝতে পেরেছো? উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব, ও উত্তর পূর্ব, উত্তর পূর্ব, এই গরমেতে না মাথা মতো ঘুরোচ্ছে। পূর্ব হিমালয়, হিমালয় পর্বতমালার বেষ্টনী, পর্বতমালার বেষ্টনী, মালার বেষ্টনী। তাহলে ভারতের স্থল সীমানা মোট কত আছে তোমার? স্থল সীমান্ত কত আছে ভারতের? স্থল সীমান্ত কত আছে? ভেরি গুড। সীমান্ত কত? 15,200, বুঝতে পেরেছো? 15,200। আবার বলো 15,200। এইগুলো আমি কেন হাতে লিখে করাচ্ছি, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় এখানে, বুঝতে পেরেছো? টাইপ যেগুলো আমি টাইপ করেই দেবো, কারণ সব হাতে লিখে করানো সম্ভব না। কিন্তু এইগুলো থেকে কোশ্চেন আসে। আর ভারতের উপকূলের পরিমাণ কত? দ্বীপ অঞ্চল সহ, এটা জিওগ্রাফিতেও করিয়েছিলাম। উপকূল দ্বীপকুল মানে দ্বীপ অঞ্চল সহ কত? 7,516.5 কিলোমিটার, তাই তো? আর ভারতে বনাঞ্চল কত? বনাঞ্চল, বনাঞ্চল হলো 68 মিলিয়ন হেক্টর, মিলিয়ন হেক্টর, 68 মিলিয়ন হেক্টর। ভারতের প্রতিবেশী দেশদের মধ্যে পশ্চিমে কে আছে বলো? প্রতিবেশী দেশের মধ্যে পশ্চিমে কে আছে? সীমানা, রাজনৈতিক কে আছে পশ্চিমে? হুম, ভারতের পশ্চিমে কোন দেশ আছে? পশ্চিমে মালদ্বীপ। পূর্ব পশ্চিম বলে আমি শুধু বলেছি পশ্চিম বলেছি, পূর্ব পশ্চিমও মালদ্বীপ হবে না। পূর্ব পশ্চিমও মালদ্বীপ হবে না। হ্যাঁ, পূর্ব পশ্চিমও মালদ্বীপ হবে না। হ্যাঁ, পাকিস্তান ঠিক আছে, পূর্ব পশ্চিম। আর পূর্ব পশ্চিম মালদ্বীপ হবে না তো তোমার। পশ্চিম, পশ্চিম দক্ষিণ হবে। হ্যাঁ, মালদ্বীপটা ঠিক, এইটাই শুনতে যাচ্ছিলাম। তাহলে পশ্চিমে কে আছে? একদম পাকিস্তান, বুঝতে পেরেছো? পশ্চিমে কে আছে? পাকিস্তান, পাকিস্তান। পূর্বে কে আছে গো? বাংলাদেশ মায়ানমার। পূর্বে আছে বাংলাদেশ মায়ানমার, তাই তো? বাংলাদেশ ও মায়ানমার। মায়ানমার, এই সুব্রতটা আজকে কোথায় গেল? উত্তরে চীন নেপাল আর কি ভুটান। উত্তরে কি হবে? চীন নেপাল ভুটান। হরপ্রসাদরা ভোট দিয়েছে, হয়তো ভুলেও গেছে। আমাদের ভোট 1 তারিখে, তোমাদের একদম প্রথমে হয়েছিল না? ও ভোট দিয়ে ভুলে গেছে। না, আমাদের একদিক থেকে ভালো, ভোট দেওয়ার পরপরই রেজাল্ট বেরিয়ে যাবে। আর দক্ষিণে কে আছে তোমার? শ্রীলঙ্কা, ভারত মহাসাগর, বুঝতে পেরেছো? শ্রীলঙ্কা আর হলো ভারত মহাসাগর, দেশ তো না। আমি আর এটা লিখছি না, কেমন? চলো, তাহলে কি হলো? এইটা হলো ইয়ে। তাহলে ভারত, ওই পশ্চিমে ফেলে দেয় ওদেরকে, চাপ নেই। আফগানিস্তান, মালদ্বীপ। আমি তো এরকম লিখেছি, উত্তর পূর্ব পূর্ব পশ্চিম ভেবে লিখেছি। আমি ডাইরেক্ট পশ্চিম এইভাবে ভাগ করেছি না?
আফগানিস্তান আর মলদ্বীপ। এবার কি হ্যাঁ, ওই পশ্চিমেই পড়বে, চলো। এবার কি আছে, ভারত ভূখণ্ডকে শ্রীলঙ্কা থেকে ভাগ করেছে কি? কি কি ভারত ভূখণ্ডকে শ্রীলঙ্কা থেকে ভাগ করেছে কি তোমার? আর হলো মান্নার উপসাগর। হ্যাঁ, ভারত ভূখণ্ডকে ভারত আজকে ইতিহাসের প্রায় তোমার হচ্ছে বৌদ্ধ থেকে 75 না 80টা কোশ্চেন করাবো আজকে, 1-2 ঘন্টা ক্লাস নিয়ে যাবে যারা ক্লাস করতে যাবে, পুরো 2 ঘন্টা ক্লাস হবে। বুঝতে পেরেছো? মূল ভূখণ্ড, যে এমসিকিউ আমি করাচ্ছি না ইউটিউবে, ওই এমসিকিউ করে দেখেন, ওর থেকে কমন পেয়ে যাবে। এত সব খুঁটিয়ে খেটে এমসিকিউ নিয়ে আসছি তোমার। ভূখণ্ড থেকে শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক পোলানি ও মান্নার উপসাগর। শ্রীলঙ্কাকে লঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কি তোমার হচ্ছে পক প্রণালী ও মান্নার উপসাগর। ও দাঁড়া, ওটা দিয়ে নি, অন্য কালি দিয়ে লিখবো এটা। পক প্রণালী ও মান্নার উপসাগর। পক প্রণালী, বাংলাদেশে একটা নিউজ দেখছিলাম, ওই আমাদের এখানে বাংলাদেশে এক এমপি এসছে ঘুরতে, বুঝলে, তাকে কি মানে কেটে একদম সে পকোড়া বানিয়ে ফেলেছে, দেখেছো? নিউজ দেখেছো? বাংলাদেশের এক এমপি ডাক্তার দেখা এসেছিল, তাকে ওই দেশের লোকজনই এসে এখানে কলকাতায় হত্যা করে একদম পকোড়া বানিয়ে বিভিন্ন সেপটিক ট্যাঙ্কে ট্যাঙ্কে সব ফেলে দিয়েছে, তো কয়েক কেজি মাংস উদ্ধার করেছে দেহের। দেখনি? টিভিতে দেখাচ্ছে তো, আমি টিভিতে দেখছিলাম একদিন, বাবা। আচ্ছা চলো, তাহলে এই অবধি ক্লিয়ার তো? চলো, এবার কি ভারতের তোমার হচ্ছে, ও আরেকটা লিখে দিই, দাঁড়াও। ভৌগোলিক অঞ্চলের মধ্যে কি কি আসছে তোমার? উত্তর পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় অববাহিকা অঞ্চল, উচ্চভূমি অঞ্চল। এইগুলো আর আমি লিখাচ্ছি না, এটা হলো তোমাদের হচ্ছে আমি জিওগ্রাফিতে করাচ্ছি, ওই ভূপ্রকৃতি, বুঝতে পেরেছো? ওই 7টা যে ভূপ্রকৃতি না, ওই 7টা ভারতের ভূপ্রকৃতি মোট 7 ভাগ, এটা লিখে দিই। তোমরা জিওগ্রাফির তো এটা দেখে নিও কেমন। ভারতের ভূপ্রকৃতি মোট 7 ভাগ, আচ্ছা লিখেই দিই এখানে, স্ট্যাটিক জিকে যেহেতু। ভারতের ভূপ্রকৃতি ভূপ্রকৃতি বা ভৌগোলিক পরিবেশ বা ভৌগোলিক অঞ্চল প্রকৃতি 7 ভাগ, 7 প্রকার। কি কি তোমার? প্রথমে আসছে তোমার উত্তর পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের মানে হিমালয় পার্বত্য অঞ্চল। উত্তর ও, এই রিম্পা বুঝতে পারছো তো, কোনো কথা বলছো না? পূর্বে হিমালয়ের পার্বত্য অঞ্চল, হিমালয়ের পার্বত্য অঞ্চল। বুঝতে পেরেছো? শান্ত না? শরীর কেমন? শরীর ঠিকঠাক আছে? কেন, কি হয়েছে? লিভারের প্রবলেম, পেঁপে সেদ্ধ খাও। রাত্রে একটা কাজ করো, বিভিন্ন সবজি দিয়ে তেল ছাড়া কোনো রকম হালকা করে, বুঝলে, ধরো একটুখানি তেল দেবে, দিয়ে পাঁচফোড়ন করে, তারপরে এই সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে জল ঢেলে দেবে, আর একটু নুন দেবে, আর একটু লবণ এই আছে, একটু হলুদ দেবে। তার, হ্যাঁ ওই সবই খাবে, ওই সব খাবে। শোনো, লিভার এমনই একটা জিনিস, লিভার কিওর হয়ে যায় জানো, লিভার যদি তোমার খাওয়া না, ও আবার অটোমেটিকলি কিওর হয় লিভার, তুমি যদি মেনটেন করতে পারো। কি? ও আবার ঠিক হয়ে যাবে এখানে, তুমি ওইগুলো খাও, দেখে ঠিক হয়ে যাবে এখানে। ফ্যাটি লিভার নাকি? ফ্যাটি, আচ্ছা।
ভালো ডাক্তার দেখাও, ইয়ে করো, যোগব্যায়াম করো, যোগব্যায়াম করো। তারপরে আসছে তোমার উপকূল, পূর্ব উপকূল। যোগব্যায়াম করো, যোগব্যায়ামে অনেক কিছু সারে, যোগা করো। তারপরে আছে পশ্চিম উপকূল, পশ্চিম উপকূল, পশ্চিম উপকূল। তারপরে আছে দ্বীপপুঞ্জ ও সমুদ্র অঞ্চল, দ্বীপপুঞ্জ ও সমুদ্র অঞ্চল, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ ও সমুদ্র অঞ্চল, সমুদ্র অঞ্চল। বলো ক্লিয়ার হলো অবধি? চলো এবার চলো আমরা কি দেখবো, পর্বতমালা। আচ্ছা, যদি ভারতে মোট পর্বতমালা দেখি, ভারতে মোট 7টি বড় বড় পর্বতমালা আছে, আরও দক্ষিণ ভারতে কিছু ছোটকা ছোটকা আছে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট না। পর্বত ওগুলো পাহাড়, পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য আছে, আমি যখন জিওগ্রাফি করাবো তোমাদের বলে দেবো ওখানে, বুঝতে পেরেছো? পাহাড় আর পর্বতের একটা উচ্চতার পার্থক্য আছে, ওর উপরে গেলে সেটাকে পর্বত বলে, আর নিচে থাকলে সেটাকে পাহাড় বলে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দাঁড়াও, রাশ্মিতার ফাইল। আচ্ছা, ভারতে মোট তোমার কয়টি, তোমার একটু একটু করো তো। চলো, আচ্ছা ভারতে তোমার হচ্ছে আম, বড় বড় 7টি পর্বতমালা রয়েছে ভারতবর্ষে, বড় বড়, ভারতে বড় বড় 7টি পর্বতমালা রয়েছে, 7টি পর্বতমালা রয়েছে, পর্বতমালা রয়েছে, বুঝতে পেরেছো? কি কি, তোমার হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা প্রথমেই, হিমালয় পর্বতমালা, পর্বতমালা, পাটকাই পর্বতমালা যেটা উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত, পাটকাই। তুমি একটু হাঁটো, বুঝলে, তোমাকে হাঁটতে বলেছে শান্তনা। আরে এটা আমার হয়েছিল, আমি কয়দিন আমার একটা ওই বলছিলাম না আমার ইয়ে ধরা পড়েছে, কোলেস্টেরল। তা আমি তো নুন ফুন খাওয়া বাদ দিয়ে পুরো পেঁপে সেদ্ধ খেয়ে বেড়াচ্ছিলাম, বুঝলে। তারপরে কালকে দেখি কি মাথা ঘোরাচ্ছে, আমি কালকে তোমাদের ক্লাসটা একটু কম করেছিলাম না, মাথা ঘোরাচ্ছিল। তারপরে আমি প্রেশার মাপছি, দেখি আমার প্রেশার দেখাচ্ছে কত জানো, 70/100, 100 কখনো 95, 70 65 নামছে। তারপরে বাড়ি এসে করলাম, দুটো ডিম সেদ্ধ করলাম, করে নুন দিয়ে খেলাম, খাওয়ার পরে দেখি ভালো লাগছে। বেশি করলেও বিপদ। আজকে ভাবছি যে প্রেশার যেহেতু, তাহলে রেস্ট টেস্ট নাও, এখন হাঁটা চলা বেশি করো না। তারপরে যে সাতপুরা পর্বতমালা, সাতপুরা পর্বতমালা, পর্বতমালা। তারপর হচ্ছে আরাবল্লী পর্বতমালা,
সাতপুরার পর আসছে কি, হ্যাঁ সাতপুরার পর বিন্ধা বলেছি, সাতপুরা বলেছি, আরাবল্লী বলতে হবে, হ্যাঁ আরাবল্লী। আরাবল্লী পর্বতমালা, বুঝতে পেরেছো? পর্বতমালা। সাহাদ্রাদ্রি পর্বতমালা, সাদ্রাদ্রি পর্বতমালা, সহ্রাদ্রি পর্বতমালা, পর্বতমালা। তারপরে হচ্ছে পূর্বঘাট পর্বত, পূর্বঘাট পর্বতমালা। মালভূমি, মালভূমি দক্ষিণাত্যের মালভূমি ছোটনাগপারমা বলেও মেঘালয় মালভূমি। তিনটে মালভূমি আছে, কি কি তোমার? দাক্ষিণাত্যের মালভূমি, আর এই চারিদিকে এখন যা মাইকের শব্দ মাথা খারাপ করে দিচ্ছে গো। দাক্ষিণাত্যের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, আর হলো মেঘালয় মালভূমি, বুঝলে? মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমি, মালভূমি, বুঝতে পেরেছো? তো ভারতে উপকূল কয়টা আছে বলো তো, কোন কোন উপকূল আছে ভারতে? তো উপকূল বলতে তোমার এই যে পশ্চিম দিক আর পূর্ব দিক, অর্থাৎ পূর্বঘাট উপকূল আর পশ্চিমঘাট উপকূল, তাই তো? তাহলে ভারতের উপকূল কি পশ্চিম দিকে আছে কি? হ্যাঁ পাঁচটা আছে, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার, উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল, বুঝতে পেরেছো? তো উপকূল আছে তোমার মোট পাঁচটা, উপকূল আছে মোট পাঁচটা, উপকূল আছে পাঁচটি। কি কি তোমার? পশ্চিম দিকে তিনটে, পূর্ব দিকে দুটো। পশ্চিম দিকে তোমার হচ্ছে কোঙ্কণ উপকূল, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, উপকূল, আর হলো মালাবার উপকূল, মালাবার উপকূল, উপকূল। আর পূর্ব দিকে কি আছে তোমার? পূর্ব দিকে আছে তোমার আছে উত্তর সরকার উপকূল, উত্তর সরকার উপকূল, সরকার উপকূল, আর হলো করমণ্ডল উপকূল, বুঝলে? করমণ্ডল উপকূল, মণ্ডল উপকূল, উপকূল। বলো বুঝলে? ক্লিয়ার? বলো ক্লিয়ার তো? চলো তাহলে এবার আমরা ভারতের কিছু বিষয়গুলো দেখে নিই, এগুলো টাইপ করাই আছে, সমস্যা নেই। আচ্ছা, ভারতের জাতীয় কিছু বিষয়, বুঝলে? কি হলো ভারতের জাতীয় প্রতীক কি? অশোক চক্র বা অশোক স্তম্ভ। জাতীয় সঙ্গীত কি? আর জাতীয় অস্ত্র তো এই দুটো না, অনেকে গোলাই, বুঝলে? এই দুটো গোলাই, কিন্তু মনে রাখবে। কিন্তু জাতীয় তোমার হচ্ছে, তাই তো দিয়েছি। কি আছে এখানে, দেখতে পাচ্ছ না নাকি? শোনো, এখন কি খাবে জানো? হালকা করে পেঁপে খাও, পেঁপে খাও। আর হলো ওই রাত্রের দিকে যেটা বলছি, তেল, একদম তেল দেবে একটুখানি দিয়ে, ওই জাস্ট ওই গরম তোমার হচ্ছে কি বলে, ওই যে পাঁচফোড়নটা ভাজা হতে যতটা ইয়ে লাগে, এটা যেখানে ভাজা ভাজা সেন্ট বেরিয়ে যাবে, তখন দিয়ে ইয়ে করে জল ঢেলে দেবে, কেমন? ওই খাও, দেখে না কিওর হয়ে যাবে এখনই, বুঝতে পেরেছো? কি ওই খাচ্ছ নাকি? ওই খাও, ওই খাও, ওই খাও। আর মাংস ফাংস একদম না, কিন্তু বড় মাছ মাংস একদম না। ওই শিঙি মাছ খাও, শিঙি মাছ, শিঙি মাছ, শিঙি মাছ খাও, বুঝতে পেরেছো? কোনো রকম ইয়ে করে ঝোল, ঠিক হয়ে যাবে এখানে।
শোনো, লিভার এমন একটা জিনিস, প্রাথমিক অবস্থায় যদি তুমি কিওর করতে পারো না, ঠিক হয়ে যায়, অটোমেটিকলি ঠিক হয়ে যায় আবারও। বুঝতে পেরেছো? নিজে নিজে কিওর হয়ে যায় ও। ও আবার নিজে নিজেই ঠিক হয়ে যায় কিন্তু। হুম। ঠিক হয়ে গেছে না? তিতো তিতো খেতে হবে, তিতো। নাই ওই কালমেঘ যদি খেতে পারো, আর একটা না, চিরতা যদি খাও, চিরতা ভিজিয়ে খেতে যদি পারো, এটা হ্যাঁ, ওই যদি খেতে পারো না, বা উচ্ছে সেদ্ধ করে, আর ড্রাই ফ্রুট, হ্যাঁ, আর উচ্ছে সেদ্ধ। বুঝতে পেরেছো? না, ওর তো এমনি গায়ে বললে হাঁটবে কি করে? ড্রাই ফ্রুট কিনতে পাওয়া যায়, দেখবো অ্যামাজন ফ্যামাজনে পাওয়া যায়। আর চাপ নেই, কিছু কিছু হবে না। জাতীয় গাছ, জাতীয় গাছ কি আমাদের? বট গাছ। 1950 সালে এটাকে করা হয় জাতীয় গাছ, বুঝলে? জাতীয় ফুল পদ্ম। বুঝতে পেরেছো? এটা আরো বিজেপির লোগো, এটা ভালো করে পড়বে। 1950 সালে পদ্ম ফুলকে জাতীয় ফুলের স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় ফল কি? আম। 1950 সালে ভারতে জাতীয় ফলকে মর্যাদা দেওয়া হয়। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। 1973 সালে জাতীয় পশুকে রয়্যাল বেঙ্গল টাইগারের স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় পাখি ভারতীয় ময়ূর। 1963 সালে এটা ময়ূরকে জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়, এটা মনে রাখবে। শোনো, যেগুলো মানে ইয়ে টাইপের আছে, আমি বেশিরভাগ স্ট্যাটিক জিকে তোমাদের এইভাবেই করাবো আমি, বুঝলে? লিখে টাইপই করা থাকবে। যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বারবার মনে রাখতে, ওইগুলো লিখে লিখে করাবো, যাতে তোমরা আমার সাথে রিভিশন করবে, তোমাদের হয়ে যাবে বিষয়টা, বুঝলে? জাতীয় ধ্বনি কি হবে? জয় হিন্দ। জাতীয় বাণী সত্যমেব জয়তে। এই সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? আগের দিন পড়িস, মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে এটা নেওয়া হয়েছে, বুঝলে? মুন্ডক উপনিষদ। উপনিষদ। জাতীয় লজ্জা অস্পৃশ্যতা, যে এই তুই নিচু জাত, আমি উঁচু জাত, আমি নিচে, এই তুই আমি শূদ্র, আমি ব্রাহ্মণ, তুমি শূদ্র, এরকম বলা যাবে না, এটা জাতীয় লজ্জা, বুঝলে? জাতির জনক মত কোথায় আছে? আমাদের এদিকে তো দেখা যায় না সেরকম। এখনো কাদের সাথে করে? যার সাথে করবে তাকে সুপ্রিম কোর্ট, তাদের সুপ্রিম কোর্টে চলে যেতে বলবা, রিড ইয়ে করতে বলবা, বুঝলে? সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারো, এটা মৌলিক অধিকার খর্ব করা হয় তার, বুঝলে? কালকে তুমি জানো না, কালকে আমি তোমাদের পড়াচ্ছি আর বুঝতে পারছি না যে কি এত মাথা ঘোরাচ্ছে। আমি ভেবেছি তোমার প্রেশার প্রেশার বেড়ে গেছে। আমি কোনো রকম লিফটে নেমেছি, নেমে ডাক্তারের দোকানে গেছি, যে 10 টাকাতে প্রেশার মাপিয়েছি। মেপে দেখি কি প্রেশার 100 নিচে নেমে যাচ্ছে, জানো না, উপরেরটা। মানে এই কয়দিন জানো না, আমি কোনো নুন ফুন কিচ্ছু খাইনি। ওই কোনো রকম যা একটু ভাজা, ওই যা একদিন খেয়েছিলাম, ওই ডিম ভাজা, ওই, কোনো নুন ফুন কিচ্ছু খাইনি, জানো না। আচ্ছা, জাতীয় লজ অস্পৃশ্যতা, জাতীয় জনক মহাত্মা গান্ধী। জাতীয় খেলা হাডুডু হকি। জাতীয় ভাষা 22টি ভাষা বর্তমানে আমাদের ভারতের স্বীকৃত আছে। কোন ভাষা মনে রাখার দরকার নেই, জাতীয় ভাষা কয়টি? 22টি ভাষা আছে, এটা মনে রাখবে। কেমন কেমন? 22টি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় পশু ইরাবতী ডলফিন। ইরাবতী ডলফিনটা মনে রাখবে, কেমন? জাতীয় দিবস 26শে জানুয়ারি। 15ই আগস্ট 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী ও মহাত্মা গান্ধীর জন্মদিন, বুঝলে? জাতীয় ঐতিহ্যবাহী কি হবে? হাতি। 2010 সালের 22শে অক্টোবর জাতীয় হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী পশু, ঐতিহ্যবাহী পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বলো, ক্লিয়ার তো? চলো, জাতীয় জীবাণু ল্যাক্টোব্যাসিলাস বুল গারিকাস। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে এই উপকারী, এটি উপকারী ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস দই তৈরি হয়, এবং এই ব্যাকটেরিয়াকে খাদ্যের সম্পূরক হিসাবে ব্যবহার করা হয়। 2002 সালের 18ই অক্টোবর হায়দ্রাবাদে অনুষ্ঠিত বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যান্ড এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনফারেন্স এই ব্যাকটেরিয়াকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে, এটাও কিন্তু জাতীয় নীতিবাক্য। আর জাতীয় নদী গঙ্গা, যার দৈর্ঘ্য 1510, এবং ভারতের মধ্যে আছে কিন্তু তোমার হচ্ছে
2017, বুঝলে, এবং 2008 সালের 8ই নভেম্বর গঙ্গা গঙ্গা নদীকে গান্ধা হয়ে গেছে। গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসেবে মর্যাদা দেই। বুঝতে পেরেছো? বলো, ক্লিয়ার তো এফদি? চলো, জাতীয় স্রোত দেখি তাহলে। জাতীয় স্রোত কি? আমাদের জনগণমন অধিনায়ক, তাই তো? এর রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় স্রোত বা জাতীয় সঙ্গীত হিসাবে এটা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়, ভালো করে বোঝো। আর বন্দে মাতরম এটাও কিন্তু জাতীয় সঙ্গীত। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো নিয়ে কিন্তু গোলাই। তাহলে বলবে স্যার তাহলে কোনটা জাতীয় সঙ্গীত? মানে এটা তো গাওয়া হয়, সেই জন্য এটাকে সঙ্গীত বলে, কিন্তু এটা মূলত জাতীয় স্রোত। বুঝতে পেরেছো? জাতীয় স্রোত বা জাতীয় সঙ্গীত হিসেবে 24 জানুয়ারি 1950 সালে গ্রহণ করে। প্রথম প্রকাশিত পত্রিকা এটা রবীন্দ্রনাথ ঠাকুর তার তত্ত্ববোধিনী পত্রিকায়, সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে এটা প্রকাশিত করেন। প্রথম প্রকাশের সময়কার নাম কিন্তু ছিল ভারত বিধাতা। এই যে জনগণমন যখন প্রথম প্রকাশ হয়, নাম ছিল কিন্তু ভারত বিধাতা। এই গানটার ইংরেজি অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজি কবিতার নাম জনগণমন, দ্য মর্নিং শোজ অফ ইন্ডিয়া। জনগণমনের ইংরেজি কবিতার নামটা কি? দ্য মর্নিং শোজ অফ ইন্ডিয়া। এই ছবির কয়টা স্থাবক গাওয়া হয়? 5টি। সৈন্যবাহিনীতে কয়টি স্থাবক গাওয়া যায়? কেবলমাত্র একটি স্থাবক। গানটি প্রথম গাওয়া হয়েছিল 27 ডিসেম্বর 1911 সালে কংগ্রেসের, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গেয়েছিল কিন্তু। বুঝতে পেরেছো? কংগ্রেসের যে অধিবেশনটা হচ্ছিল কলকাতা, তখন গেয়েছিল। আর জাতীয় সঙ্গীত গাইবার সময় তোমার হচ্ছে 52 সেকেন্ড। আর এটা সম্ভবত সর্বনিম্ন সময়, বুঝলে, এর নিচে কম গাওয়া যাবে না। আর ভারতীয় জাতীয় সঙ্গীত বা স্তোত্ররূপে গ্রহণ করে ভারতের সংবিধান সভা, যেটা গণপরিষদ। যেটা বলো, ক্লিয়ার তো এফদি? মানে এইটা এইভাবে মনে রাখবে, এটা হলো ন্যাশনাল অ্যানথেম আর এটা হলো ন্যাশনাল সং। বন্দে মাতরম হলো তোমার ন্যাশনাল সং আর এটা ন্যাশনাল অ্যানথেম। বুঝতে পারছি? ইংলিশ নাম মনে রাখবে, তাহলে আর গোলাবে না। কেমন? ন্যাশনাল অ্যানথেম কি? জনগণ মন অধিনায়ক। বুঝতে পেরেছ? চলো, জাতীয় গান ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, রচয়িতাকে বঙ্কিমচন্দ্র। বুঝতে পেরেছ? এটা কি তোমার? বন্দে মাতারাম। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। সুজলাং সুফলাং মালায়জা শীতলাং শ্যামলাং শস্য শ্যামলাং মাতারাম বন্দে মাতারাম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীয় ফুল্ল কুসুমিতা দ্রুমদল শোভিনিয়ম সুহাসিংয়ে সুমধুর ভাসিসিনী। আর কি আমার মনে নেই, আর মুখস্থ ছিল এক সময়, বুঝলে এটা? বুঝতে পেরেছ? ভাসিনী সুখাদাং বরাদাং মাতারাম বন্দে মাতারাম। বন্দে মাতারাম, হ্যাঁ, আমার মুখস্থ ছিল এক সময় এটা। বন্দে মাতারাম এখন, হ্যাঁ, আগে মনে মুখস্থ ছিল আমার। এই জনগণ এই মুখস্থ ছিল, জনগণ বন্দে মাতার মুখস্থ ছিল আমার ছোটবেলায়। জাতীয় সঙ্গীতের রচয়িতা বঙ্কিমচন্দ্র। এটা হলো ন্যাশনাল সং। এইভাবে মনে রাখবে, ইংলিশটা মনে রাখবে। কেমন? কোন উপন্যাসে প্রথম প্রকাশিত? আনন্দমঠ। সময়কাল 1882। প্রথম গাওয়া হয় 1896 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর কলকাতা কংগ্রেসের জাতীয় অধিবেশনে। ইংরেজি অনুবাদক শ্রী অরবিন্দ ঘোষ। বলো, ক্লিয়ার তো? জাতীয় ন্যাশনাল সং, ওটা ন্যাশনাল অ্যানথেম। বুঝতে পেরেছো? ন্যাশনাল অ্যানথেম দিয়েই দেবে, ওইভাবে দেবে না, যাতে প্রশ্ন বুঝতে পারে সেভাবেই দেবে। আর নাই দেবে জাতীয় স্রোত, স্রোত। আর ওটা জাতীয় গান, এটা সঙ্গীত না, জাতীয় গান। এটাই বন্দে মাতরম জাতীয় গান, আর ওটা জাতীয় সঙ্গীত। বুঝতে পেরেছো? যদিও সঙ্গীত আর গান একই বোঝায়, কিন্তু ওটা জাতীয় গান মানে তোমার হচ্ছে স্রোত। এই জাতীয় গান মানে বন্দে মাতরম, আর জাতীয় স্রোত বা জাতীয় সঙ্গীত মানে বন্দে মাতরম। মনে থাকবে? বা ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। মনে থাকবে তো? আচ্ছা, ভারতের জাতীয় পতাকা সম্পর্কে চলো একটু দেখে টেখে নিই আমরা। কেমন?
জাতীয় পতাকাটা আমি ইয়ে করে করাবো, হাতে লিখে করাবো। জাতীয় প্রতীক। এই যে বৃষ্টিটা হলো, ভাবলাম যে কয়টা দিন ঠান্ডা থাকবে, জানো না, হঠাৎ কিরকম গরম পড়লো দেখলে, হঠাৎ গরম পড়লো দেখলে। সামনের বছর, এবছর তার হবে না, সামনের বছর এসি কিনবই। হরপ্রসাদ, তাপমাত্রা কেমন তোমাদের ওখানে? হরপ্রসাদ, তাও কত? তাহলে তো দারুণ হয়ে যাচ্ছে তোমাদের, কম্বল মুড়ি দিয়ে ক্লাস করো ভাই। তাহলে হলো না শীত না ঠান্ডা। বাহ, আমার একটা ইচ্ছা আছে কি জানো, দার্জিলিং যেগুলো আছে না বুঝলে, ওখানে গিয়ে মানে উপরে একটা ওই যে বিভিন্ন আমি দেখছিলাম, ওখানে বলে টাকা পয়সা দিলে লোকে বাড়ি করে দেয়, এক দু কাটার মধ্যে বলে তোমার ওই বাড়ি টাড়ি করে দেয় তোমার, 30 লাখ টাকা, টাকা হলে হয়, 20 25 লাখ, 25 লাখ 30 লাখে হয়। জানো এরকম আছে কিনা হরপ্রসাদ? না ওখানে ঠান্ডা থাকবে, একটু নিলিবিলি হবে, না একটু পাহাড়ের উপরে হবে, এরকম টাকা দিলে বানিয়ে দেই তোমার ঘরটার, মানে বাড়ি টাড়ি। আমি টাকা দিয়ে জমি কিনে করব, যদি আমার একটু ইচ্ছা আছে বুঝলে। না আমি দেখছিলাম যে 30 লাখ টাকা দিলে তোমার 2 কাঠা জায়গার মধ্যে না, শোনো আমি যদি ইয়ে করি, না না একটা বাড়ি করব কিরকম, তোমার হচ্ছে আমার বাড়িতে যদি থাকে, কারেন্টের কিছু থাকবে না, কারেন্টের তোমার থাকবে হলো উপরে সব সোলার বানাবো বুঝলে, বুঝতে পেরেছো? সোলার বানাবো, কারেন্ট নেবো না, সোলারে সব চলবে। আমি গেছি তো ওইদিকে তোমার, এমনি ময়নাগুড়ি আমার এক মামা বাড়ি, মামার শ্বশুর বাড়ি, ওইদিকে গেছি তোমার, ময়নাগুড়ি, নকশাল বাড়ি, ওই তো ওই জন্য দারুণ লাগে আমার। তারপরে আর হচ্ছে একটা কি করব, তোমার হচ্ছে জিও ফাইবার নেবো, নেট, নেট তো লাগবে, নেট ছাড়া এখন অচল। ওয়াইফাইও নেবো তোমার হচ্ছে স্যাটেলাইটের, বুঝতে পেরেছো? জিও ফাইবার দেখছিলাম ওখানে কানেক্টিভিটি আছে ওদের, মানে ইয়ার ফাইবার নেবো, মানে কোন তারে ওয়াইফাই আসবে না, স্যাটেলাইটে। এরকম একটা বাংলো হবে বুঝলে, নিলিবিলি যাবো সারাদিন, ইয়ে উফ। আগে টাকা পয়সা ইনকাম করে নি ভাই, সব কিছুর মূল্যে টাকা বুঝলে, আর যে কোনো দেশের কি কি লঞ্চ হচ্ছে? এয়ার ফাইবার আমাদের বারাসাতে অ্যাভেলেবেল, আমার ফ্ল্যাটেই 3 4টে লাগানো আছে, এই আমার পাশের ফ্ল্যাটেই লাগিয়েছে শুভদারা। আমিও নেব। কি? তো বারাসাত কলকাতা না, আমরা তো কলকাতার পিন দিই, কলকাতা 7,126,000, কলকাতা বারাসাত কলকাতা বুঝলে, আমাদের এয়ার ফাইবার একটা বক্সের মতো লাগিয়ে দেবে, তোমার কোনো ইয়ে লাগবে না, আমি লাগাবো, নাহলে ওই ঝড় ফড় হলে ঝামেলা করে। ওই যে বিভিন্ন হোম স্ট্যাটাসটা আছে না, ওরকম টাইপের একটা বানাবো, কিন্তু আমি ভাড়া দেবো না, আমি নিজে যে থাকবো। জাতীয় পতাকা, আচ্ছা ভারতের জাতীয় পতাকার শিল্পী কারা বলো তো? জাতীয় পতাকার শিল্পী পিঙ্গলি ভেঙ্কাইয়া, ভারতের জাতীয় পতাকার শিল্পী, ভারতের জাতীয় পতাকার শিল্পী, জাতীয় পতাকার শিল্পী, পতাকার শিল্পী। আচ্ছা তোমাদের এইদিকে এমনি মানে পরিবেশ কেমন ওইসব দিকে, ওই পাহাড়ের ওইদিকে কি উগ্রপন্থী পন্থী আছে নাকি আবার? বা না, সে সব জায়গায় আছে ভাই, এখানেও আছে, কিন্তু মানে একটু বেশি হলেই তো বিপদ।
মানে ওই যে গোর্খারা কি ইয়ে নাকি? অন্ধ্রপ্রদেশের মুসলিম অন্ধ্রপ্রদেশের মছলিপট্টমে গ্রামের মানুষ এটা, বুঝলে? আমার উত্তরবঙ্গ এমনি খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। সত্যি বলছি, উত্তরবঙ্গ আমার দারুণ লাগে। আবার আমি একটা জিনিস দেখি, উত্তরবঙ্গের মানুষের মধ্যে এদের কলকাতায় আসার একটা ব্যাপক ঝোঁক থাকে। এরা ভাবে যে কলকাতায় কি না কি আছে, আত্মীয় স্বজন আছে, দেখি এদের মধ্যে কি সে হরপ্রসাদ ভুল বললাম নাকি? কেন? তাই তো। আচ্ছা, ভারতের জাতীয় পতাকা রাখা, ভারতের জাতীয় পতাকা রাখার কি বলো তো? আয়তন, দৈর্ঘ্য, প্রস্থের অনুপাত 3:2। হ্যাঁ, আয়তন ও দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, আয়তন ও এবং দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? প্রস্থের অনুপাত, অনুপাত কত তোমার? 3:2, তাই তো? অর্থাৎ তোমার হচ্ছে লম্বা 3 ফুট হলে আড়ে, মানে তোমার হচ্ছে সরি, লম্বা 2 ফুট হলে আড়ে 3 ফুট। রং, কোন কোন রং ব্যবহার করা হয় তোমার? গেরুয়া, সাদা, সবুজ রং। বুঝতে পেরেছো? কোন কোন রং? রং হলো তোমার হচ্ছে না, এইভাবে পতাকাটা না, সবচেয়ে বড় দৈর্ঘ্যটাকে বলা হয় তোমার লম্বা, বুঝতে পেরেছো? এইভাবে ধরা হয়, এরকম না পতাকাটা? তাহলে এইটাই তো লম্বা, এইটাই তো লম্বা, হ্যাঁ এইটাই তো সেটাই তো বলছি। অর্থাৎ লম্বায় 3 ফুট, বা লম্বা তোমার হচ্ছে, এইভাবে বলেছে আবার কেউ এইভাবে বলে, এইটাও হাইট, এইটাও মানে যেহেতু এইভাবে যখন তুমি পতাকা ঝোলাচ্ছ না, তখন কি হয়, এইটা যায় নর্থে, এইটা যায় সাউথে, তাহলে নর্থ সাউথ সাধারণত উচ্চতা মেজার করা হয়, তাহলে সেই হিসেবে বলছে লম্বা, বুঝতে পারছো? এটা নিয়ে কোনো ম্যান্ডেটরি না, তুমি 3:2 মনে রাখলে না, বুঝতে পেরেছো? রং গেরুয়া, রং গেরুয়া, সাদা, সবুজ। গেরুয়া, সাদা। আমার মনে হচ্ছে ভোটটা কবে শেষ হবে, ওরে মাইকের জ্বালা রে ভাই, সকালের থেকে শুরু করছে। এদিকে বিজেপি, এদিকে তৃণমূল, আর এদিকে কংগ্রেস, সিপিএম। সমান প্রস্থ বিশিষ্ট হতে হবে, হতে হয়, সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়, বিশিষ্ট হতে হয়। হলো, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত যে অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে স্বীকৃতি পায় কত সালে? তাহলে ভারতের পতাকা জাতীয় পতাকাতে স্বীকৃতি স্বীকৃতি লাভ করে কত? 1947-এর কত? 22শে জুলাই 1900, তোমার হচ্ছে 47, ভেরি গুড। হ্যাঁ, 1947-এর 22শে জুলাই, এডির 22শে জুলাই, না না, 22শে জুলাই 1947, 22শে জুলাই স্বীকৃতি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 1947-এর 22শে জুলাই হবে, ঠিক আছে। 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা স্বীকৃতি লাভ করে। ভারতের জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা, জাতীয় পতাকা, পতাকা স্বীকৃতি লাভ করে, স্বীকৃতি লাভ করে। আর ভালো কথা, তোমাদের না আমি একটা সিরিজ শুরু করেছি, বুঝলে? প্রতিদিন 3টে করে রিলস আকারে এমসিকিউ দেবো, তোমরা সব উত্তর করবে, বুঝলে? তাহলে 3টে করে যদি প্রতিদিন দিই, তাহলে 1 মাসে 90টা এমসিকিউ হয়ে যাবে, কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ।
বুঝতে পেরেছো? বিভিন্ন অধ্যাত্মে দেবো, তোমরা জাস্ট শুধু উত্তর করবে। আর বুঝতে পেরেছো? গ্রুপে দিয়ে দেবো, বিভিন্ন গ্রুপে উত্তর করে দেবো কমেন্টে লিখে, কেমন? চলো, তারপরে কি তোমার জাতীয় পতাকার গেরুয়া রঙের প্রতীক কিসের প্রতীক? গেরুয়া রং আমাদের জাতীয় পতাকায় গেরুয়া রং কিসের প্রতীক? একটা ছেলে, শোনো, এ করেছে কি, এ উত্তর প্রশ্নগুলো লিখেছে বসে বসে, বুঝলে? প্রশ্নগুলো লিখেছে। তাহলে গেরুয়া রং কিসের প্রতীক তোমার? গেরুয়া রং আত্মত্যাগের প্রতীক, আত্মত্যাগ, শৌর্য, সেবার প্রতীক। গেরুয়া রং কিসের প্রতীক? কিসের প্রতীক গেরুয়া রং? এমা আবার কি হলো রে, এই পেনটাপের পরে যে আকারে চাপ পড়ে না। গেরুয়া রং কিসের প্রতীক? তোমার শৌর্য, ত্যাগ ও সেবার প্রতীক। শৌর্য, ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। সেবার প্রতীক, বুঝতে পেরেছ? সেবার প্রতীক। ভারতের জাতীয় পতাকার রং কিসে? সাদা রং কিসের প্রতীক? সাদা রং কিসের প্রতীক? এই সাদা রং কিসের প্রতীক? শান্তি, পবিত্রতা, হ্যাঁ, পিস এবং হলি, শান্তি ও পবিত্রতা, পবিত্রতার প্রতীক, বুঝতে পেরেছ? আর হলো সবুজ রং কিসের প্রতীক? জীবন, ধর্ম, নির্ভীকতা, কর্মশক্তির প্রতীক। ওই বীরত্ব বলা যায়। জীবন ধারণ, জীবন, ধর্ম, নির্ভীকতা, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক, এবং কর্মশক্তির প্রতীক, কর্ম শক্তির প্রতীক। হরপ্রসাদ, রাত্রে ওই প্র্যাকটিস সেশনটা জয়েন করো, বুঝলে? চার্জ দিয়ে মোবাইলে নেটওয়ার্কে করবে, ওয়াইফাই তো কোনো সমস্যা নেই না। মোবাইলে মোবাইলে করবে, নেটটা একটু বাঁচিয়ে রাখবে। নীল রং অশোক চক্র কিসের প্রতীক বলো? ভারতের ওই পতাকার মাঝখানে তো নীল রং আছে, অশোক চক্র আছে না? এই অশোক চক্র কিসের প্রতীক? নীল রং এর অশোক চক্র কিসের প্রতীক? উন্নতি, প্রগতিশীল, হ্যাঁ, অগ্রগতি হবে। নীল রং কি রং তো আছে, কিসের প্রতীক? উত্তর হবে তোমার উন্নতি, অগ্রগতির প্রতীক। উন্নতি ও অগ্রগতির প্রতীক, বা গতিশীলতার প্রতীক, যাই বলো না কেন। গতিশীলতার। সবাই না কোনো একটা প্রবলেমে, দেখো তোমাদের এখানে কারেন্ট থাকছে না আর আমরা গরমে মরছি, বুঝতে, আর না কোথাও একটা প্রবলেম ভগবান দিয়ে রেখে দিয়েছে। জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম কি বলো তো? আমি এটা বলে দিচ্ছি। জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম হলো, জাতীয় পতাকা স্থান সবার উপরে থাকবে, বাড়ির ছাদে অথবা বিভিন্ন স্থানে 26শে জানুয়ারি, 15ই আগস্ট পতাকা উত্তোলন করা হবে। এই জাতীয় পতাকার ডান দিক বা ওপরের অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না। ডান দিক বা উপরে কোনো পতাকা উত্তোলন করা লাগবে না। যদি আমাদের ভারতীয় পতাকা রাখো, অন্য কোনো পতাকা, তাহলে ভারতের উপর পাশে রাখতে হবে। তাহলে দেখবে একটা জিনিস, দেখো যখন দেখবে মোদি, ধরো তোমার হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করছে, তখন দেখবে পতাকাগুলো ক্রসে রাখা হয়, দেখেছো? কেন জানো? কারণ এই ক্রসে রাখার মানে কাউকে কোনো দিক থেকে না দেওয়া, সবাই সমান দেওয়া। ধরো ভারতের পতাকা এরকম রাখলো, বাংলাদেশের পতাকা এখানে রেখে দিল, তাহলে ভারতের পতাকা অপমান। আর বাংলাদেশের পতাকা যদি এরকম রাখা, তাহলে বাংলাদেশের পতাকা তোমার হচ্ছে অপমান। তার জন্য ক্রসে দিয়ে দেয়, ঠিক আছে? বুঝতে পেরেছো এবার কেন ক্রসে দেই? কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে তা সকলের সামনে থাকবে, কিন্তু
কখনোই অনুভূতি থাকবে না। মানে যদি কোনো মিছিলে তুমি জাতীয় সব থেকে মিছিলের আগে জাতীয় পতাকা রাখতে হবে। জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না। সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে, মানে সূর্যাস্তের পরও জাতীয় পতাকা তোমার হচ্ছে রাখা যাবে না। রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে। জাতীয় শোকের দিন যে সেগুলো থাকে, ওই যে দেখবা জাতীয় শোক ঘোষণা করে ওইগুলো। তা ভারতের জাতীয় পতাকা কবে ডাকটিকিটে স্থান পায়? ভারতের জাতীয় পতাকা কবে ডাকটিকিটে স্থান পায় বলো? পতাকা আর ছবি প্রথম ডাকটিকিটে স্থান পায়, প্রথম ডাক টিকিটে স্থান পায় কত সালে বলতে পারবে হরপ্রসাদ? স্থান পায় কত সালে বলো? 1947 সালের কত? 21শে নভেম্বর। বুঝতে পেরেছো? 1947-এর 21শে নভেম্বর, এটির 21শে নভেম্বর। প্রথম নকশা গ্রহণ করা হয় কত সালে বলো তো? জাতীয় পতাকার নকশা প্রথম গ্রহণ করা হয় কত সালে বলো? নকশা গ্রহণ করা হয়, প্রথম গ্রহণ করা হয় ভারতের জাতীয় পতাকা স্বরাজ পতাকা থেকে। বুঝতে পেরেছো? বা জাতীয় পতাকার নকশা গ্রহণ করা হয় প্রথম, না এটাই দাও। ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে। ভারতের জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের 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 স্বরাজ পতাকা থেকে। বুঝতে পেরেছো? স্বরাজ পতাকা থেকে। বুঝতে পেরেছো? আচ্ছা, কোন পতাকা তৈরিতে কোন কাপড় ব্যবহার করা হয়, বা তো কোন কাপড় ব্যবহার করা হয় মানে হবে যেটা? খাদি। বুঝতে পেরেছো? কোন কাপড় ব্যবহার করা হয় বা খাদি। বুঝতে পেরেছো? খাদি। আচ্ছা, নিয়ম অনুযায়ী তৈরি করেন খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম। এই যে প্রথম যে পতাকাটা তৈরি করেন কারা জানো? নিয়ম অনুযায়ী তৈরি করে, মানে পতাকার যে নিয়ম আছে সেই মেনে, নিয়মানুযায়ী তৈরি করেন খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম। খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম। গ্রামীণ উন্নয়ন নিগম। বুঝতে পেরেছো? উন্নয়ন নিগম। খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম। নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদন পায়। আচ্ছা, তুমি যেটা বললে না, ওটা হলো ওই সাংবিধানিক সভায় অনুমোদিত পায়। আর আমি যেটা বলছিলাম ওটা হলো তোমার কি হবে জানো? পতাকা রূপে স্বীকৃতি লাভ করে। এটা হলো তোমার হচ্ছে 22শে জুলাই না, ওটা 15ই আগস্ট। বুঝতে পেরেছো? 15ই আগস্ট দেশ স্বাধীন হয়, তখন এটা স্বীকৃতি লাভ করে, কিন্তু অনুমোদন পাই ওটা 22শে জুলাই হবে। আমি বলছিলাম না কোথাও একটা হচ্ছে, জাতীয় পতাকা রূপে স্বীকৃতি লাভ করে তোমার 15ই আগস্ট। বুঝলে? 15ই আগস্ট। স্ট্র্যাটেজিকের প্রবলেম কি জানো? প্রচুর মনে রাখতে হয়। নিগম। আর হচ্ছে জাতীয় নকশাটি, এই যে নকশাটা করা হয়, নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদন পায় কত সালে? 1947-এর 22শে জুলাই। নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদন পায় 1947 সালের 22শে জুলাই। বুঝলে? সালের 22শে জুলাই। বুঝতে পেরেছো? 22 জুলাই। বলো ক্লিয়ার তো অবধি? ক্লিয়ার?
সবাই ক্লিয়ার? কোনো কিছু বোঝার ইয়ে নেই তো? সান্ত্বনা ইয়ে নেই, তোমার চাপ নেই, তোমার মাঠটা এখন সুস্থ হয়ে নাও, মাঠ পড়বে ডিসেম্বরে, বুঝলে? রাত জাগা হচ্ছে কেন? এখন রেস্ট নাও। ও এখন দৌড়ের অনেক ইয়ে টাইম আছে, বুঝতে পেরেছো? আর মেয়েদের তো দৌড় তাও একটু একটু কম তো, বুঝতে পেরেছো? হয়ে যাবে, চাপ নেই। আর তোমার একটা সুবিধার, রোগা মানুষ ভালো দৌড়াতে পারে কিন্তু, দেখবে। আর এই ছেলেটা শুধু প্রশ্ন লিখে যাচ্ছে কেন কমেন্টে এসে? প্রশ্ন। চলো, এবার হলো জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক হলেই, আর জাতীয় প্রতীক, বাবা, জাতীয় প্রতীক হলে আছে। দাঁড়াও একটুখানি ইয়ে করে নি। আচ্ছা, ভারতের জাতীয় প্রতীক কি বলো তো? ভারতের জাতীয় প্রতীক কি বলো তো? কি? ভেরি গুড, অশোক স্তম্ভ, বুঝতে পেরেছো? ভারতের জাতীয় প্রতীক কি তোমার? চারটি সিংহমূর্তির যুক্ত সারনাথের থেকে পাওয়া মানে অশোকের অশোক স্তম্ভ বা অশোক স্তম্ভের সিংহমূর্তি, বুঝতে পেরেছো? তাহলে চারটি সিংহমূর্তি, সিংহমূর্তি, চারটি সিংহমূর্তি, সিংহমূর্তি যুক্ত, চারটি সিংহমূর্তি যুক্ত সারনাথের, সারনাথের অশোক স্তম্ভের সিংহমূর্তি, বুঝতে পেরেছ? অশোক স্তম্ভের, দন্তস্বয় তয় মৈভাইকের র, স্তম্ভের সিংহমূর্তি, বুঝতে পেরেছ? সিংহ মূর্তি। আচ্ছা, আসল অশোক স্তম্ভটি কোথায় রাখা আছে বলতে পারবে? আসল অশোক স্তম্ভটি কোথায় রাখা আছে? এই, সারনাথের মিউজিয়ামে। আসল অশোক স্তম্ভটি সারনাথের সাথে, ওটা এমনি বানিয়ে রেখেছে। না না, সারনাথ মিউজিয়ামে রাখা আছে, সারনাথ। না, তাহলে তো ভুলভাল জানে। ও না, হতেও পারে, দুটো অশোক স্তম্ভ ছিল, একটা হলো গিয়া, আচ্ছা, আরে মোহাম্মদ বিন তুগলাকের ভাই গিয়াসুদ্দিন তুগলাক দিল্লি নিয়ে আসে, ওইটা নিয়ে এসেছিল কিনা আমার এটা সম্পর্কে আমার ইতিহাসটা ঘাঁটতে হবে, বুঝলে? আচ্ছা, আচ্ছা। কেমন লাগলো দেখতে স্বর্ণ মুদ্রা? তাহলে আমার মনে হয় কি জানো, ওইটা হলো দুটো ছিল অশোক স্তম্ভ, একটা হলো গিয়াসুদ্দিন তুগলাক নিয়ে গেছিল দিল্লিতে, আমার মনে হয় ইংরেজরা দিল্লি থেকে ওর টাকা আবার কলকাতায় টেনে নিয়ে এসেছিল, বুঝতে পেরেছো?
হ্যাঁ, কলকাতা শহর তো ইংরেজদের মতো করে সাজানো তোমার, অনেকটা ইংল্যান্ডের মতো করে কলকাতা শহর সাজানো, বুঝতে পেরেছো? হুম। কলকাতা তোমার হচ্ছে গেছি, কিন্তু ইয়েটা দেখিনি। তোমরা খাওনি? হ্যালো। তাহলে তোমরা যারা দেখোনি তারা দেখে যাও কলকাতায় এসে কেমন, কলকাতা দুবারে এসে। তোমাদের যে এমসিকিউ সিরিজটা করেছি না, ওটাই যে আমি একটু পরে লিঙ্ক দিয়ে দেবো ওখানে ক্লাস শেষের পরে, তোমরা উত্তর করে দিও কেমন। 3টে এমসিকিউ আছে, প্রতিদিন 3টে করে এমসিকিউ দেবো, বুঝতে পেরেছো? 10টার সময়। চলো, এবার কি, এই যে যে সিংহ স্তম্ভটা না, 4টে সিংহ, এরই পাদদেশে, অর্থাৎ এই 4টে সিংহের পাদদেশে হচ্ছে অশোক চক্র, যার তাছাড়াও রয়েছে একটি বিষ, একটি অশ্ব, একটি হাতি, একটি সিংহ, বুঝতে পেরেছো? এই এর পাদদেশে বা নিচেই, এর পাদদেশে রয়েছে অশোক চক্র, অশোকের ধর্মচক্র, যেটা, এই ধর্মচক্রে কয়টা রিং ছিল বলতে পারবে? অশোকের ওই স্কোপ, হ্যাঁ, এই যে যে রিংগুলো এরকম 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 এরকম, 24টা ধর্মচক্র, এই ধর্মচক্র 24টা রিং আছে, বুঝতে পেরেছো? রিং আছে, লিখে দিলাম। ধর্মচক্র, তাছাড়া রয়েছে, তাছাড়াও রয়েছে, ছাড়াও রয়েছে, রয়েছে একটি বৃষ, মানে একটি ষাঁড়, আমি আর ভালো বাংলায় লিখছি না, গোদা বাংলায় লিখছি, একটি ঘোড়া, একটি ঘোড়া ও একটি সিংহ, এবং একটি সিংহের রিলিফ, একটি হাতি আর একটি সিংহ, একটি হাতি আর একটি সিংহ। তোমাকে হচ্ছে সান্ত্বনা হচ্ছে ইয়ে খেতে বলেছে, টক দই, টক দই খাও, টক দইটা ভালো। ও, ও তোমার তো লিভারের সমস্যা, দুধের জিনিস তো খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, টক দই কিন্তু না দুধে ইয়ে কাজ করে, দুধের মতো না, টক দই অনেকে খায়, একটু ডাক্তার কাছে শুনো তো। টক দই কিন্তু ইয়ে কাজ করে, হজম টজম বাড়ায় টক দইতে। মিষ্টি দই না, টক দই, ডাক্তার কাছে শুনবো তো টক দই খেতে পারো কিনা। প্রতিদিন যদি দুপুরে 1-150 করে টক দই খাও না, অনেক অনেক ভালো থাকবে। 1950 সালে 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়, বুঝতে পেরেছ? তাহলে কি 1950 সালে 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসাবে, প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হওয়ার সময়, ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়। ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়, সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়, এই প্রতীকটি নেওয়া হয়, এই প্রতীকটি নেওয়া হয়, প্রতীকটি নেওয়া হয়, নেওয়া হয়। আচ্ছা, অশোকনগরের পাশে দেবনগরী হরপে লেখা সত্যমেব জয়ত কথাটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, এটা জানো? তো অশোকনগরের পাশে দেবনগরী হরপে লেখা হলো সত্যমেব জয়ত কথাটি, বুঝতে পেরেছো? এটা লিখে দিচ্ছি। অশোক চক্রের, অশোক চক্রের পাশে
দেবনগরী দেবনাগরী দেবনাগরী হরপে হরপে লেখা আছে সত্যমজায়ত। আমার মনে হয় কি জানো, ওই যে মোহাম্মদ গিয়াসুদ্দিন তুগলাক যেটা নিয়ে গেছিল না, আর ফিরোজ শাহ তুগলাক, ভুল বলেছি, ওই একটাকে তোমার ইংরেজরা নিয়ে এসেছিল তোমার দিল্লি থেকে মনে হয়। দুটো অশোক স্তম্ভ ছিল, ওই দুটোই নিয়ে যাই তোমার দিল্লিতে জয়েত কথাটি আছে, বুঝলে? এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া আছে, এটা আসে, এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া, এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া, উপনিষদ থেকে নেওয়া নেওয়া হয়েছে, এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছ? এই চিহ্ন সব অশুভ শক্তির বিনাশ ও সত্য ন্যায় ধর্মের প্রতিষ্ঠা সূচক। এই যে তোমার যে অশোক চক্র না, এটা কি জানো, সব অশুভ তোমার হচ্ছে শক্তির বিনাশ ও সত্য ন্যায় ধর্মের প্রতিষ্ঠা সূচক। এটা লিখছি না, কেমন? চলো, ভারতের জাতীয় দিন পঞ্জিকা। দেখো, ভারতের জাতীয় দিন পঞ্জিকার মধ্যে তোমার হচ্ছে ধরো মেন মেন যে দিন, আমাদের 1947 সালের 22শে জানুয়ারি, এই মার্চ তোমার হচ্ছে জাতীয় দিন পঞ্জিকা চালু হয়েছে, মানে অর্থাৎ মেন মেন যে তারিখগুলো, কোনটা রিপাবলিক ডে, কোনটা তোমার হচ্ছে স্বাধীনতা দিবস, আর এর মধ্যে আবার কেউ ভ্যালেন্টাইন ডেকে ফেলে দিও না যেন, বুঝতে পেরেছো? তা এইটা শুরু হয় মূলত তোমার হচ্ছে 1947 সালের 22শে মার্চ, ভারতের জাতীয় দিন পঞ্জিকা চালু হয়, বিশেষের দিন। শকাব্দ অনুসারে 365 দিন গণনা হয় এবং বছর শুরু হয় চৈত্র মাস থেকে, এবং প্রতি বছরই 22শে মার্চ তারিখ থেকে চৈত্র মাস শুরু হয়, বুঝতে পেরেছো? মানে প্রত্যেকটা বছর 22শে মার্চ থেকে সরকারিভাবে চৈত্র মাস ধরা হয়, বুঝতে পেরেছো? হড়া, লিখে নি। তাহলে কি 1957 সালের 1957 সালের 22শে মার্চ থেকে জাতীয় দিন পঞ্জিকা চালু হয়, থেকে জাতীয় দিন পঞ্জিকা চালু হয়, ভারতের জাতীয় দিন পঞ্জিকা চালু হয়, জাতীয় দিন পঞ্জিকা চালু হয়, দিন পঞ্জিকা পঞ্জিকা চালু হয়, চালু হয়। শকাব্দ অনুযায়ী 365 দিন গণনা করা হয় এবং বছরের শুরু হয় চৈত্র মাস থেকে। শকাব্দ অনুযায়ী, মানে যীশু খ্রিস্টের জন্মের হিসাব হিসাবে, শকাব্দ অনুযায়ী অনুযায়ী বছরে 365 দিন তোমার হচ্ছে গণনা করা হয়, গণনা করা হয়, গণনা করা হয়, এবং বছর শুরু হয় চৈত্র মাস থেকে, এবং এবং বছর শুরু হয় চৈত্র মাস থেকে। কি বললাম? হয়, এবং বছর শুরু হয়, বছর শুরু হয়, শুরু হয় চৈত্র মাস থেকে, চৈত্র মাস থেকে। প্রতি বছর 22শে মার্চ থেকে চৈত্র মাস শুরু হয়, প্রতি বছর বছরই 22শে মার্চ থেকে, মাস তারিখ থেকে। আচ্ছা, হরপুরা তোমাদের ওইদিকে লোকাল ট্রেন চলে না তো, না বেশি? লোকাল ট্রেন তো চলে না, সব এক্সপ্রেস না? সব এক্সপ্রেস। তোমরা যখন ট্রেনে মানে লং জার্নি ছাড়া তো করো না। আমরা ধরো এখান থেকে হাবড়া যাবো একটুখানি, বা ধরো এখান থেকে বামুনগাছি যাবো, এক স্টেশন উঠে পড়লাম। আচ্ছা, আবার অনেকে আবার ট্রেনের টিকিটও কাটে না। এরকম কাটো তো ট্রেনের টিকিট? দাঁড়াতে একটু ডাক ইয়ে করছে, দাঁড়াও।
হ্যালো, কি কি বলছো? ও, মক টেস্ট তোমাদের 85 হবে মেনটা, মানে এই যেটা একটা ইয়ে আর 15 ইন্টারভিউ। এই রুম্পা, রুম্পা আছো নাকি? এই ট্রেনের টিকিট কাটো তো নাকি? আগের দিন বলছি না যে টিকিট না কাটি চলি স্যার আমি। এই যে রুম্পার মতো বুঝলে, যারা পাবলিক আছে এরা টিকিটও কাটে না। বুঝতে পেরেছো? টিকিটও কাটে না। আমার মান্থলি মান্থলি না, আমার এসে ইউটিএস আছে ফোনে। আমি বাড়িতে বেরোনোর আগে টিকিট কেটে নিয়ে ইয়ে করি। শুরু হয় বলো, তাহলে প্রতি বছরই 22 মাস তারিখ থেকে চৈত্র মাস শুরু হয়, বুঝলে? চলো, তাহলে এইবার কি হলো? ভারতের মুদ্রা। চলো, ভারতের মুদ্রা হলে আমাদের শেষ আজকে। ভারতের মুদ্রা কি? ভারতের রুপি বা টাকায় দেবরঙরি যেটা হরফ, এই যে টাকার চিহ্ন যেটা, এই যে এরকম যেটা ল্যাটিন আর সংমিশ্রিত, মানে তোমার একটা মিশ্রণের সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে ভারতের, তোমাদের ওখানে তো আসাম কত দূর হরপ্রসাদ তোমাদের বাড়ি থেকে? 15 কিমি? তাহলে তো আসামের পাশেই থাকো। যাওটাও আসামে নাকি? হ্যাঁ, কামাখ্যা মন্দিরে। না এমনি কোনো কাজেও আসামে যাও তো নাকি? আসামের পরীক্ষা দাও নাকি? ও মানে তোমাদের আসাম ফেলে দেই? আচ্ছা, ল্যাটিন আর শব্দের আমি ভাবছি এবার না আসাম পরীক্ষাটা দেবো, আসাম পিএসসির পরীক্ষা দেবো। দাঁড়াও, আসামে বাংলা দেওয়া যায়? বাংলা আছে? আসাম পিএসসিটা দেবো। তোমরাও দেবে আসাম পিএসসি যারা একটু বেশি ইয়ে করো, বুঝতে পেরেছো? আচ্ছা, গুয়াহাটির আইআইটির অধ্যাপক ডি উদয় কুমার এই প্রতীকটি বানিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে গুয়াহাটির আইআইটির অধ্যাপক, গুয়াহাটি আইআইটির অধ্যাপক, গুয়াহাটি আইআইটির আইআইআইটি এর অধ্যাপক, এর অধ্যাপক, অধ্যাপক এই প্রতীকটি বানিয়েছেন, এই প্রতীকটি বানিয়েছেন, প্রতীকটি বানিয়েছেন, বুঝতে পেরেছো? বানিয়েছেন। আচ্ছা, ভারতীয় টাকার প্রতীক অঙ্কনের জন্য 2009 সালের 5ই মার্চ ভারত সরকার একটি প্রতিযোগিতার আয়োজন করে। 2010 সালে তৎকালীন যিনি আমাদের অর্থমন্ত্রী, বাঙালি অর্থমন্ত্রী প্রণব মুখার্জি কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় উল্লেখ করেন যে ভারতীয় টাকার বাস্তবিত প্রতীকটি ভারতীয় সংস্কৃতি ও তার স্বতন্ত্রের প্রতিফলন ঘটাবে। পরে 2010 সালের 15ই জুলাই ডি উদয় কুমার অঙ্কিত প্রতীকটি, যেটা ওই যে এটা লিখলাম, এই যে এইটা, এটা তোমার হচ্ছে সর্বসম্মতভাবে হিসেবে গ্রহণ করা হয়। এবং ভারতীয় টাকার আন্তর্জাতিক কোডটি হলো 3 অক্ষর আইএনআর। ভারতীয় টাকার আন্তর্জাতিক কোড হলো, ওটা লাগবে না যেটা বললাম, ওটা যদি কেউ লিখে নিতে পারো আমি বললাম, বাট ওটা তোমাদের হিসেব দেবে না। ভারতীয় টাকার আন্তর্জাতিক কোড, আন্তর্জাতিক কোডটি হলো, আন্তর্জাতিক কোডটি হলো, কোডটি হলো 3 অক্ষর বিশিষ্ট আইএনআর, 3 অক্ষর বিশিষ্ট, অক্ষর বিশিষ্ট আইএনআর, ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল রুপিস নাকি এরকম যেন একটা, হ্যাঁ, অক্ষর বিশিষ্ট আইএনআর, আইএনআর। বলো, ক্লিয়ার হলো এফদি? ভারত মোটামুটি শেষ, সামনের দিন আমরা অন্য বড় করবো। আর কালকে আমাদের দেখি, কালকে এখনো টপিক আমি সিলেক্ট করিনি, নাহলে বলে দিতাম। বুঝতে পেরেছো? আইআইটি তোমার হচ্ছে, আমি যেই মেনে আমার র্যাঙ্ক হয়েছিল, যেই মেন দিয়েছিলাম, যেই মেনে আমার 60 পেয়েছিলাম, জেনারেল কাট অফ ছিল 81, 81 কাট অফ না হলে আইআইটি অ্যাডভান্সে বসা যায় না, যেই অ্যাডভান্স হলো আইআইটির জন্য হয়।
বুঝতে পেরেছো? জেই মেনের দুটো পরীক্ষা, একটা হলো জেই মেন, তুমি জেই মেনের যখন কাট আপ ক্লিয়ার করলে তুমি জেই অ্যাডভান্সে বসার সুযোগ পাবে, আর জেই অ্যাডভান্স বসলেই তুমি হচ্ছে আইআইটি কোয়ালিফাই করলে আইআইটি চান্স পাবে। আর জেই অ্যাডভান্স তুমি যদি জেই মেন পাস করো, মানে কাট আপ ইয়ে করো, তাহলে তুমি যে কোনো একটা এনআইটি তুমি কনফার্ম হবে, বুঝতে পেরেছো? ভুল বলে, জেই মেন পাস করলে আইআইটি হয়, জেই মেন পাস করলে জেই অ্যাডভান্স দিতে হয়। যেই না না, ও অনেকই আছে তো। খড়গপুর বাবা, খড়গপুর প্রথম 100-100-র মধ্যে থাকা লাগে, তাহলে খড়গপুর জোটে, বুঝতে পেরেছো? তুমি যেই মেন দেবে, আমি দিয়েছিলাম, আমি যেই মেন দিয়েছিলাম, আমি যেই মেন র্যাঙ্কও করেছিলাম আমি। যেই মেন দিলে তোমার ধরো কাট আপ, আমাদের সময় কাট আপ ছিল 81, জেনারেল কাট আপ ছিল 81, এসসি কাট আপ ছিল যেন 31 না 32, আর ওবিসি কাট আপ ছিল 49, আর এসটি কাট আপ ছিল 27। আমি তো জেনারেল, আমি পেয়েছিলাম তোমার হচ্ছে 60, বুঝতে পেরেছো? 60 না 62, আমার এখন র্যাঙ্ক কার্ড আছে আমার ফোনে। তা ওই জেইমেন যদি ইয়ে করো, তুমি জেইমেন কোয়ালিফাই করলে তোমার হচ্ছে একটা এনআইটি তোমার জন্য বুক। এইবার তুমি অ্যাডভান্সে বসতে পারলে, অ্যাডভান্সে যদি তুমি পাস করো তাহলে তোমার জন্য আইআইটি বুক। এবার বুঝতে পেরেছো তো? অ্যাডভান্স পাস করলে তাকে অ্যাডভান্সে ভালো র্যাঙ্ক করতে হবে। বাবা, আইআইটি ইঞ্জিনিয়ারদের কোটি কোটি, এই যে সুন্দর পিসাই গুগলের, ও তো খড়গপুর আইআইটির স্টুডেন্ট ছিল, বুঝতে পেরেছো? ওরা কোটি কোটি। আমার এক বন্ধু ছিল, ও তো আইআইটিও পায়নি, ও ও যেহেতু এসসি ছিল এবং ও পেয়েছিল 72, ও যেই মেনে প্রথমে পেলো তোমার খড়গ দুর্গাপুর এনআইটি অরিজিৎ। তারপরে ও দুর্গাপুর এনআইটির থেকে পড়ে চলে গেল, পাশ করে আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে পাশ করে এখন ডিআরডিও সায়েন্টিস্ট, বুঝতে পারছো? মাসে প্রায় মিনিমাম 2-2.5 লাখের কাছে ইনকাম করে, বুঝলে? আমার এই বন্ধুটা এখন ডিআরডিও সায়েন্টিস্ট। চলো তাহলে আজকের ক্লাসে অবধি, কেমন? রাত্রের ক্লাসটা নেবো কিনা আমি সন্ধ্যাবেলা জানিয়ে দেবো, বুঝলে? আর নাই কালকে একটু বেশি করে নিয়ে নেবো ওখানে। টাটা, শেষ করলাম। ক্লাস ভালো লেগেছে তো নাকি? ওকে, টাটা।